আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রত্যুত্তরে ভারতীয় সেনাবাহিনী গতকাল মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় অপারেশন সিন্দুর অভিযান চালায়। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে অসামরিক প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে দেশ জুড়ে আজ মক ড্রিলের আয়োজন করা হচ্ছে। পশ্চিমবঙ্গেও 7 দিন ধরে ধাপে ধাপে এই মহড়া চলবে। পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন নিয়ে রাজ্যে আর কোনো আন্দোলন নয় বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন। এদিকে বিজেপি ওয়াকফ আইন নিয়ে তাদের বিরুদ্ধে দাঙ্গায় প্ররোচনা দেওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছে। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। এসএসসির 26,000 চাকরি বাতিলের মামলায় কলকাতা হাইকোর্ট আদালত অবমাননার অভিযোগ শুনতে পারে কিনা সে ব্যাপারে আজ রায় দান। আইপিএল ক্রিকেটে আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের সেনাবাহিনী গতকাল মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিন্দুর অভিযান চালায়। মোট 9টি জায়গা লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে। মন্ত্রক আরও জানিয়েছে, কোনো পাকিস্তানি সামরিক ঘাঁটি বা কেন্দ্র এই আঘাতের লক্ষ্যবস্তু ছিল না। যে সমস্ত জায়গায় বসে ভারতে জঙ্গি হামলার ছক কষা ও নির্দেশ দেওয়া হয়েছিল সেই সমস্ত স্থানেই মূলত এই অভিযান চলে। সেনাবাহিনীর এই অভিযান কোনোভাবেই প্ররোচনামূলক ছিল না। ভারতীয় সেনারা যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে বলেও প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতভর অপারেশন সিন্দুর অভিযানে নজরদারি জারি রাখেন। পেহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি হামলায় যেভাবে 25 জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক প্রাণ হারিয়েছেন তার প্রেক্ষিতেই এই অভিযান বলেও প্রতিরক্ষা মন্ত্রক স্পষ্ট জানিয়েছে। ওই হামলার সঙ্গে জড়িতদের যোগ্য প্রত্যুত্তর দিতে ভারতীয় সেনাবাহিনী কৃত সংকল্প বলে মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অপারেশন সিন্দুর নিয়ে বিস্তারিত বিবৃতি প্রকাশিত হবে আজ বেলার দিকে। এদিকে কাশ্মীরে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গের 2 বাসিন্দার পরিবারের হাতে রাজ্যের তরফে গতকাল আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বেহালায় সমীর গুহর বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে এককালীন 10 লক্ষ টাকা তুলে দেন। অন্যদিকে ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস বৈষ্ণবঘাটা লেনে বিতান অধিকারীর বাড়িতে গিয়ে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। উল্লেখ্য, পেহেলগাঁও জঙ্গি হামলায় পশ্চিমবঙ্গের 3 বাসিন্দা প্রাণ হারান। এই হামলায় নিহত পুরুলিয়ার ঝালদার মনীষ রঞ্জনের শ্রাদ্ধানুষ্ঠান হয় গতকাল। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে অসামরিক প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে দেশ জুড়ে আজ মক ড্রিলের আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সারা দেশে 259টি স্থানে মহড়ার আয়োজন করা হবে। এ রাজ্যে কলকাতা সহ 31টি জায়গায় মহড়া দেওয়া হবে। সরকারি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো এ রাজ্যে আগামী 7 দিন ধরে ধাপে ধাপে মক ড্রিলের আয়োজন করা হবে। অসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের কর্মীরা ছাড়াও সাধারণ নাগরিক ও স্কুল পড়ুয়াদেরও মহড়ায় সামিল করা হবে। এজন্য রাজ্য সরকার বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রক যে বিষয়ে মহড়া দিতে বলেছে তার মধ্যে অন্যতম বিমান হামলার সতর্কতা, সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা, নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ বিশেষত পড়ুয়াদের ভূমিকা কী হবে, হঠাৎ ব্ল্যাকআউট হলে কী করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালানো হবে ইত্যাদি। মক ড্রিলের প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন গতকাল রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। একটি প্রতিবেদন। সীমান্ত ঘেরা রাজ্য বাংলা, তাই যুদ্ধ হলে যে কোনো সময় বড়সড় আঘাত নামতে পারে এ রাজ্যের উপর। তাই দ্রুত রাজ্য সরকারকে সম্ভাব্য আপৎকালীন পরিস্থিতির জন্য সমস্ত রকমের প্রস্তুতি সেরে রাখতে বলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের ডাকা বৈঠকে রাজ্যের প্রতিনিধিদের সপ্তাহখানেকের মধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যেখানে ত্রুটি বিচ্যুতি রয়েছে তা দ্রুত সংশোধন করে নেওয়ার কথাও বলা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই মক ড্রিলের সঙ্গে সরাসরি সাধারণ মানুষের কোনো যোগ নেই, বরং এর সঙ্গে অনেক বেশি জড়িত প্রশাসনিক ব্যবস্থাপনা, বিভিন্ন জরুরি পরিষেবা ও পরিকাঠামো, যেমন অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপন, উদ্ধার কাজ, হাসপাতালের বেড ইত্যাদি প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার জন্যই এই ব্যবস্থা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যের 17টি জেলাকে অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। তবে কোথায় কোথায় মক ড্রিল করা হবে তা নির্ভর করছে রাজ্য সরকারের উপর, কারণ যে কোনো ঘটনা ঘটলে উদ্ধার কাজ করতে হবে স্থানীয় প্রশাসনকেই। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দ্রুত
প্রত্যেকটি জেলা ধরে কন্ট্রোল রুম তৈরি করার কথা বলা হয়েছে, যেগুলি সকাল থেকে রাত 24 ঘন্টা চালু থাকবে। যেহেতু বর্ষার কথা মাথায় রেখে কয়েক মাস আগে থেকেই রাজ্যে এ ধরনের কন্ট্রোল রুম চালু করা যায়, আপাতত সেগুলি যুদ্ধ ও উদ্ধার কাজে ব্যবহার করার কথাই বলা হয়েছে। নবান্ন সূত্রে খবর, আপাতত রাজ্যের হাতে রয়েছে 7 দিন, যেখানে পরিকাঠামোগত খামতি থেকে শুরু করে প্রয়োজনীয় যন্ত্রপাতি সমস্তই জোগাড় করতে হবে রাজ্যকে। সেটাই আদতে হবে মক ড্রিল, যুদ্ধের সময় সাধারণ মানুষের জীবন রক্ষার পদ্ধতি। দীনা ভট্টাচার্য সাহার সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে দেশের বিভিন্ন জায়গায় আজকের মকড্রিলকে যুদ্ধের প্রস্তুতি ভেবে সাধারণ মানুষের উদ্বেগের কোনো কারণ নেই বলে দমকল, অসামরিক প্রতিরক্ষা ও হোমগার্ডের মহানির্দেশক বিবেক শ্রীবাস্তব মন্তব্য করেছেন। আকাশবাণীকে এক একান্ত সাক্ষাৎকারে তিনি গতকাল বলেন, বহিরাগত কোনো বিপদের মোকাবিলায় সাধারণ মানুষকে প্রস্তুত করে তোলাই এই মহড়ার লক্ষ্য। সাধারণ মানুষকে মহড়ায় অংশগ্রহণকারীদের সঙ্গে সহযোগিতা করার আর্জি জানিয়ে ডিজি বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের ত্রুটি পর্যালোচনা করতে আগামী দিনে নিয়মিত এই ধরনের মহড়ার কথা ভাবা হচ্ছে। इट इज ए स्टार्टिंग पॉइंट। ऐसा नहीं कि 3 घंटे में ये मामला खत्म हो जाएगा। सबको एसेस करेंगे एट डिस्ट्रिक्ट लेवल, फिर बाद में चीफ सेक्रेटरी के लेवल पे कि क्या क्या खामियां रही। भविष्य में हमारा तो ये रहेगा कि इसको एक्सरसाइज को हम एक रेगुलर इंटरवल पर दोहराते रहें। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন নিয়ে আর কোনো আন্দোলন নয় বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন। তিনি গতকাল মুর্শিদাবাদে সুতির ছাপঘাটি কেডি বিদ্যালয়ের মাঠে সভা মঞ্চ থেকে বলেন, যাদের আন্দোলন করা দরকার তারা দিল্লিতে কেন্দ্রের কাছে যান। তৃণমূল কংগ্রেস এনআরসি নিয়ে আন্দোলন করেছে, ওয়াকফ নিয়েও তারাই লড়বে বলে জানিয়ে দেন তিনি। রাজ্যের মানুষকে বিজেপি সহ কোনো রাজনৈতিক দল বা মৌলবাদীদের কথা শুনে প্ররোচিত না হওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী। বিজেপির কথা শুনে বা আর কোন ধর্মীয় সংগঠনে মৌলবাদীদের কথা শুনে কোনো প্ররোচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে। মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। এদিকে বিজেপি তাদের বিরুদ্ধে দাঙ্গায় প্ররোচনা দেওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল রাজ্য মানবাধিকার কমিশনের সামনে এক ধর্ণা অবস্থানে বলেন, তাদের দল কোনোভাবেই দাঙ্গা হিংসায় জড়িত নয় বা ছিল না। আপনি ওখানে ভাষণে বলেছেন বিজেপি দাঙ্গা করে, বিজেপি দাঙ্গা করতে গেছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের সঙ্গে এই পরিবারগুলোর কি সম্পর্ক আছে? মোতাবাড়িতে লাইভ করছে, বলছে পুলিশ তো আমাদের, মানে মমতার পুলিশ, এরা গুলি করবে না। ধুলিয়ানের চেয়ারম্যান তৃণমূলের দাঙ্গা ছিল, তাহলে দাঙ্গাবাজ কারা? কংগ্রেস ও ওয়াকফ আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছে প্রবীণ কংগ্রেস নেতা এবং দলের মুখপাত্র সৌম্য আইচ রায়। এ রাজ্যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস আন্দোলন করবে কেন, সেই প্রশ্ন তোলেন। মুর্শিদাবাদের ছাপঘাটির সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী গতকাল নদিয়ার তেহট্টের শহীদ জওয়ান ঝন্টু আলীর স্ত্রীকে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র দেন। সেই সঙ্গে ওয়াকফ আইন নিয়ে হিংসায় নিহত সুতির ইজাজ আহমেদের স্ত্রীকেও স্থানীয় স্তরে চাকরিতে নিয়োগের নির্দেশ দেন তিনি। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীর শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সমালোচনা করেছেন। তিনি বলেন, ঝন্টু আলী শেখের বাড়িতে রাজ্যের তরফে কেউ যাননি বা কাউকে পাঠানোও হয়নি। রাজনৈতিক মঞ্চে এভাবে আর্থিক সহায়তা দেওয়াকে শহীদের অপমান বলে দাবি করেন অধীরবাবু। কেন আপনি নবান্নে ডেকে নিয়ে যেতেন, নবান্নে ডেকে নিয়ে সম্মান দিয়ে তাদেরকে শুধু টাকা কেন, তাদের একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমি দেখে এসেছি, তাদের শিক্ষা পড়াশোনা সব ব্যবস্থা করতেন। নবান্ন ডাকুন তাদের সম্মান দিয়ে, তাদেরকে জনসভায় ডাকছেন কেন? একটা শহীদ পরিবার একটা রাজনৈতিক দলের জনসভায় গিয়ে আপনার কাছে সাহায্য নেবে কেন? সে দেশের শহীদ, এটা অপমান করা বলে আমি মনে করি। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে। দুপুর 2টো থেকে পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল জানতে পারবেন। আগামীকাল সকাল 10টা থেকে সংসদের 4টি জোনের 55টি ডিস্ট্রিবিউশন কেন্দ্র থেকে মার্কশিট ও শংসাপত্র স্কুলগুলিকে দেওয়া হবে। এবার পরীক্ষা শেষের 50 দিনের মাথায় ফল প্রকাশ করা হবে।
26,000 চাকরি বাতিলের মামলায় কলকাতা হাইকোর্ট আদালত অবমাননার অভিযোগ শুনতে পারে কিনা আজ সকালে সেই সংক্রান্ত রায় দেবে আদালত। হাইকোর্ট আদৌ এই অভিযোগ শুনতে পারে কিনা তা নিয়েই প্রশ্ন উঠেছিল। সব পক্ষের বক্তব্য শুনে দুই বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রাখেন। আজ সেই মামলারই রায় ঘোষণা। এদিকে 32,000 প্রাথমিকের শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হবে আজ। দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে বেলা 2টার সময় শুনানি হওয়ার কথা। যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি সুনিশ্চিত করা এবং অযোগ্যদের চাকরি বাতিলের দাবিতে আজ বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। ইডেনে আইপিএল ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আর চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। একটি প্রতিবেদন। কঠিন পরিস্থিতির সামনে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ জিততেই হবে নাইটদের। ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর টিম কেকেআর। দলের ব্যাটিং স্তম্ভ আন্দ্রে রাসেল ও সুনীল নারিন রানে ফেরায় আজিঙ্কা রাহানের ওপর নির্ভরতা অনেকটাই কমেছে। তবে ভেঙ্কটেশ আইয়ারের অফ ফর্ম চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। বোলিংয়ে বরুণ চক্রবর্তী ও নারিন ছন্দে থাকায় স্বস্তিতে রয়েছে নাইটরা। অন্যদিকে ঘরের মাঠে পরিচিত পরিবেশে দুর্বল চেন্নাইকে হারিয়ে পুরো পয়েন্ট নিয়েই শেষ 4 দলের লড়াইয়ে টিকে থাকতে মরিয়া রাহানেরা। শেষ 3টি ম্যাচ জিতলেই প্লে অফের ছাড়পত্র পেতে পারে কেকেআর। তবে ইডেনে আজ প্রিয় দল নাইট রাইডার্সের জয় দেখার পাশাপাশি ধোনির ব্যাটে বড় রান দেখার প্রত্যাশায় থাকবেন দর্শকরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 9টা 15 মিনিটে।